হত্যায় জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। অপরাধীদের শাস্তির দাবিতে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় হয়েছে মানববন্ধন এবং বিক্ষোভ। প্রতিবাদ কর্মসূচি, মামলা সহ ঘটনার নানা দিক নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান। স্বাগত আপনাদের। আমরা দেখেছি যে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে নুসরাত হত্যায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তো আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর এই যে উদ্বেগ এবং এই যে তিনি এই 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 কথাটি বলেছেন এটি অনেক অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কথা হচ্ছে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে সব কিছুই যেন প্রধানমন্ত্রীর ঘাড়েই দায় চাপে। তিনি বললেই কেবল প্রশাসন নড়াচড়া করে বসে, কিন্তু এমনটা কেন হবে? নুসরাতের ঘটনা তো আসলে প্রশাসন যদি স্বাভাবিক গতিতে চলতো তাহলেই তো ঠেকানো যেত। কিন্তু প্রধানমন্ত্রী নুসরাতের ঘটনায় প্রথম থেকেই খুব উদ্বিগ্ন ছিলেন। তিনি কিন্তু প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন হাসপাতালকে এবং তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা হয়, কারণ প্রধানমন্ত্রী এই ঘটনাটাতে খুবই উদ্বিগ্ন ছিলেন বলেই তিনি সারা রাত খোঁজ নিয়েছেন কিভাবে তার কতটা অবস্থার উন্নতি হচ্ছে। মানে প্রধানমন্ত্রী যতটা উদ্বিগ্ন ছিলেন তার সিকিভাগও যদি প্রশাসন থাকতো তাহলে আসলে না, প্রশাসন তো অনেক বেলায় অনেক কিছুতেই আমরা দেখি যে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়, সেটা অন্যদিক। কিন্তু এই বিষয়টা খুবই সেন্সিটিভ, মানে অনেক সাধারণ বিষয়ে প্রধানমন্ত্রী না বললে কিছু হয় না। এখন প্রধানমন্ত্রী এতটা উদ্বিগ্ন ছিলেন, তারপরেও দেখা গেল যে প্রধানমন্ত্রীর কোনো মানে অন্য কেউ সারাক্ষণ তদারকি প্রধানমন্ত্রী না বললে করে না। হ্যাঁ, সেটাই দুর্ভাগ্যজনক। এটা সব জায়গায় হচ্ছে, কিন্তু একজন প্রধানমন্ত্রীর পক্ষে কতটা সময় কত লোড নেবেন তিনি, সবকিছু তো তাকেই করতে হচ্ছে। এখন যে ঘটনাটি ঘটছে নুসরাতের বেলায়, নুসরাতকে যৌন নির্যাতন করা হয়েছে এবং সে মামলা করার ফলে মামলা কেন প্রত্যাহার করা হলো না, তাকে পুড়িয়ে মারা হয়েছে। এটা কিন্তু খুব সাধারণ ঘটনা না। আমি মনে করি যে অন্য আর 10টি ঘটনার মতো এটা না, এটা খুবই স্পর্শকাতর ইস্যু এবং এটার যে ইম্প্যাক্ট, এটার যে রিয়াকশন যে জনগণের মধ্যে, এটা খুবই মারাত্মক একটা কিছু হতে পারে। এবং এটা যে জনগণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটা প্রতিবাদ করছে, এবং তারা এটা ধিক্কার জানাচ্ছে। প্রধানমন্ত্রী এই বিষয়টা অবশ্যই তিনি এটাকে আরো বেশি সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি আজকে যেটা বলেছেন যে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। কেন বলেছেন? কারণ এইসব ঘটনা দেখা গেল যে ছাড় পেয়ে যায় বা সেরকম বিচার হয় না, মাসের পর মাস, বছরের পর বছর লাগে। কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়টা খুবই সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি আমরা দেখছি তার ফলাফল আমরা দেখছি যে এজাহারভুক্ত অপরাধীরা, আসামিরা ধরা পড়ছে, আজকেও ধরা পড়ছে। অবশ্যই আমি একটু রবিনের কাছে যাই। রবিন, দেখেন আমরা দেখেছি যে নুসরাতের ঘটনায় না শুধু আরো বিভিন্ন ঘটনায় আপনারা শাহবাগে গিয়ে প্রতিবাদ করেন, দাঁড়ান, মানুষকে জানান, কিন্তু একটা বিষয়, এই রকম ঘটনাগুলোতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে আলোচিত হয় এবং মানুষ নানাভাবে তাদের ক্ষোভ প্রকাশ করে। একটা শ্রেণী কটাক্ষ করে বলেন যে ফেসবুক স্ট্যাটাস দিয়েই মানুষ তার দায় সারে, আবার কেউ কেউ রাস্তায়ও দাঁড়ান। দুটোই কি পরিপূরক না বা দুটোই প্রয়োজন না, আপনি কি মনে করেন? আমার তো মনে হয় দুটোই প্রয়োজন। আমরা সামাজিক গণমাধ্যমে যখন এই প্রতিক্রিয়াগুলো যখন গায়ে আগুন দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু সামাজিক গণমাধ্যম একদম তৎপর ছিল, সবাই স্ট্যাটাস দিচ্ছে, লিখছে, ছবি সহ যতক্ষণ পর্যন্ত এসেছে। দেন আমরা যেটা মনে করেছি যে এই সামাজিক গণমাধ্যমের কারণে কিন্তু রাস্তায় আমরা দাঁড়িয়েছি। আমরা যে কয়জন সংগঠিত ছিলাম, অল্প কিছু লোক হোক, আমরা কিন্তু রাস্তায় দাঁড়াতে পেরেছি। এটা কিন্তু সামাজিক গণমাধ্যমের কারণেই সম্ভব হয়েছে। আর যেটা আমরা বলবো যে একটা মানে এখন যে পরিস্থিতিটা, যে ওই মেয়েটার আগে থাকতে কিন্তু পুলিশের কাছে সে সাহায্য চেয়েছিল, পুলিশ সাহায্য করা তো পরের বিষয়, উল্টো পুলিশ স্থানীয় পুলিশ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। এবং আমি মনে করি যে প্রশাসনের কারণেই কিন্তু মেয়েটার গায়ে আগুন, শেষ পর্যন্ত আগুনটা কিন্তু প্রশাসনের অবহেলার কারণেই হয়েছে। এবং আমি যেটা মনে করি যে আজকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, ঘোষণার কারণে, এর পাশাপাশি ওই যে যারা অবহেলা করেছেন প্রশাসনের, তাদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে বিচার করা উচিত। যে একটা মেয়েকে আগুনে এভাবে পোড়ানো, কিভাবে মানে পোড়ায়, যে থানায় অভিযোগ করতে গিয়েছিল
তাকে আগুনে পোড়ালে ভিকটিম হ্যাঁ, সেটাই বলছিলাম আমরা যে আসলে প্রশাসন তৎপর হলে হয়তো এটা ঠেকানো যেত। মানবাধিকার কমিশন কিন্তু আজকে সেই কথাই বলেছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, যে আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সম্প্রতি এবিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নারী। প্রথম দেশের একদিকে এরকম নারীর ক্ষমতায়নের জোয়ার চলছে, অন্যদিকে নুসরাতের মতো ঘটনা ঘটছে। এই বৈপরীত্য কেন আমাদের সমাজে, এটা নিয়ে কথা বলবো আমরা এক ডেডলাইন ঢাকায়। আপনার যে প্রশ্নটা রেখে গেলাম, আমাদের একদিকে আমরা দেখছি যে নারীর ক্ষমতায়নের একটা জোয়ার বইছে, অন্যদিকে নুসরাতের মতো ঘটনা ঘটছে, মানে এই বৈপরীত্য কেন আমাদের সমাজে? নারীর ক্ষমতায়ন, আপনি আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, এইসব আমরা বলতেই পারি। তো যেটা হলো যে সামগ্রিকভাবে নারীর যে অবস্থার কোনো উন্নতি হয়নি, কোনো বলবো না, মানে অনেকটা আরও বাকি আছে, মানে ও সেভাবে উন্নতি হয়নি, আমাদের অনেক পথ যেতে হবে। এবং যেটা সবচেয়ে বড় সমস্যা হলো এখনও যে সামাজিক যে দৃষ্টিভঙ্গি, আমাদের এই সমাজটা পুরুষতান্ত্রিক, এবং নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, নারীকে মনে করা হয় যে এটি ভোগের সামগ্রী, নারীকে মনে করা হয় যে একটু হাসি ঠাট্টা মস্করা করাই যাবে, তাকে একটু হয়রানি করা যাবে, যেটা আমরা বলছিলাম যে যৌন হয়রানিকে এখনও এই সমাজ ওইভাবে, এটা যে কত বড় অন্যায় না সেভাবে দেখেই না, যে এটা কত বড় অন্যায় সেভাবে এই সমাজ দেখে না। এই সমাজের যে দৃষ্টিভঙ্গি, মূল সমস্যাটা কিন্তু এখানে, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা দরকার। কারণ একজন মেয়ে মানে কোথায়, আমরা যদি এই নুসরাতের কথা ধরি, সে কোথায় নির্যাতিত হয়েছে, তার যেখানে সে পড়াশোনা করে তার বিদ্যাপীঠ, তার অধ্যক্ষ মানে সবচেয়ে বড় পোস্টে যিনি আছেন, তিনি তাকে নির্যাতন করেছেন, এবং তিনি সেটার নুসরাত সেটার বিচার চেয়েছে। বিচার চাওয়ার ফলে কি হয়েছে, তাকে প্রাণ দিতে হলো, প্রাণ মানে পুড়িয়ে মারা হলো। তো কোথায় আমরা আছি? এই যে যে প্রিন্সিপাল মাদ্রাসার, তিনি কিন্তু একা না, তার সঙ্গে ক্ষমতার যে বলয় তার সঙ্গে আছে। তিনি রাজনীতি করেন এরকম যে যখন যে ক্ষমতায় থাকে তার সঙ্গে তিনি সম্পর্ক করেন, এবং তার চারিপাশে তিনি যে বলয়টা তৈরি করেছেন, এবং তাদেরকে কিছু মাদ্রাসার ছাত্রকে তিনি তার মাদ্রাসায় রাখেন, তারা বিনা পয়সায় হয়তো থাকেন, খান দান, এবং সেখানে তাদেরকে তার ক্যাডার হিসাবে গড়ে উঠেছে, এবং তাকে নানান অপকর্মে সহযোগিতা করেন। একজন কিন্তু আজকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার হয়েছে, তো নানা অপকর্ম। এটা কিন্তু একজন না, কোনো মানে একটি এককভাবে ধরা যায় না, এটা কিন্তু একটা সামগ্রিক সমাজ একজন নারীকে কিভাবে দেখে, এটা কিন্তু বিষয়। নাহলে সে কেন অন্যরা কেন তাকে এই সহযোগিতা করছে? অবশ্যই আমি এই কথার প্রসঙ্গে আসছি। আমরা দেখেছি খুবই দুর্ভাগ্যজনক এবং অবাক বিষয়ে দেখলাম যে সেই নিপীড়ককে বাঁচানোর জন্য সেখানে মিছিল হয়েছে। যদি এটা গুটি কয়েক মানুষ হতো তাহলে একটা মানা যেত। আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক মানুষ এখানে সমবেত হয়েছিলেন। এইটাতে আমি আপনার সাথে যে স্থানীয়ভাবে ওনার আজকে যে পত্রিকার রিপোর্ট পড়লাম যে ৩৯ লক্ষ টাকা তার আত্মসাতের একটা ছিল, রেকর্ড আছে এই বছরখানেক আগে। তো এই যে টাকার যে ভাগবাটোয়ারা, এটা প্রশাসন থেকে শুরু করে ওই মিছিলে যারা নেমেছে, মিছিলে যাদের বাধ্য করা হয়েছে, আমি বলবো যে এইটা যে সবাই মানে ওই প্রিন্সিপালকে রক্ষা করার জন্য মিছিলে নামছে এমনটা না। আমরা যারা ছোট শহরে থাকি অথবা ছিলাম, আমরা জানি যে ছোট শহরের অবস্থাগুলো খুব মারাত্মক। যারা ক্ষমতায় থাকেন, যারা পুলিশ প্রশাসন, এই সবগুলোকে একসাথে কাজ করতে পারেন, যাদের টাকা আছে, তারা কিন্তু এরকম একটা মিছিল করতে পারে। আমি দেখলাম যে ফেসবুকে ওরকম একটা মিছিল থেকে সবাই ওই মিছিলকারীদেরকে বলছে যে কেন তারা একটা মেয়ের পক্ষে নামলো। ছোট একটা শহরে এটা অস্বাভাবিক না। আমি আবার এটাও বলছি যে ওদেরকে আসলে বাধ্য করা হয়েছে। না, এটা হতে পারে যে মাদ্রাসার ছাত্রীরা আছে মাদ্রাসার প্রিন্সিপাল হয়তো বলছে না হলে তোমরা এখান থেকে পরীক্ষায় পাশ করো, এখান থেকে তোমাদের চলে যেতে হবে। তো তারা হয়তো ঘটনার অত ভয়াবহতাটা বুঝতে পারেনি, তারা সেখানে মিছিলে নেমেছে, এটাও হতে পারে। এই আপনি বলছিলেন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা, ধরেন এটি তো আসলে রাতারাতি সম্ভব নয়। এইটি যদি করতে হয় আমাদের কোন কোন জায়গায় নজর দেওয়া দরকার? প্রথম কথা হলো যে এই শিক্ষাটা পরিবার থেকে আসতে হবে। এটা কিন্তু মূল্যবোধের ব্যাপার। মূল্যবোধটা কিভাবে মানুষের গড়ে ওঠে, তার শিক্ষা, তার পরিবার এবং তার পারিপার্শ্বিকতা, এবং সে যেখানে যাচ্ছে যে বিদ্যাপীঠ, সেখানে কি তাকে শিক্ষা দেওয়া হচ্ছে সেটাও একটি বড় ব্যাপার। এবং তার পরিবারের যে পরিবেশ, পরিবারের যে যারা তার বাবা মা বা গার্ডিয়ানরা আছে, তাকে কিভাবে বড় করছে, মানে নৈতিক শিক্ষাটা অনেক জরুরি। নৈতিক শিক্ষা, মূল্যবোধ গড়ে তোলা, এগুলা গড়ে তুলতে কিন্তু একটা মানুষ যে সে যখন বড় হয় সে বুঝতে শিখে যে কোনটা ভালো কোনটা মন্দ, এবং একজন নারীকে সম্মান করতে শেখা, এটা কিন্তু পরিবার থেকে শুরু হয়। যে একজন নারী কিন্তু আলাদা কিছু না। দায়িত্ব থাকে। হ্যাঁ, তাই বললাম যে না, তার পরিবার,
তার শিক্ষা প্রতিষ্ঠান, তার পারিপার্শ্বিকতা, তার সমাজ, সে যাদের সাথে মিশছে, যে স্কুলে যে খেলার মাঠে সে খেলতে যাচ্ছে তারা কারা এবং তার আত্মীয় স্বজনরা কারা, এসব মিলিয়ে তার মধ্যে কিন্তু এটা আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আসলে আরবিন ফরিদা আপা যেটি বলছিলেন যে এই ঘটনাটি আর 10টি ঘটনার সঙ্গে মিলালে হবে না, কারণ এটাতে মেয়েটি ভিকটিম তিনি কিন্তু সাহায্যের জন্য গিয়েছিলেন এবং পদে পদে তিনি আসলে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি হত্যাকাণ্ডের ধরনটা দেখি, প্রকাশ্য সবার সামনে দিনের বেলা শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে তার হাত বেঁধে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা, মানে এই বিভৎসতার উৎস কোথায়, এই ক্ষমতার উৎস কোথায়? এই বিভৎসতার উৎস হচ্ছে আপনার ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল, তার দুর্নীতি এবং প্রচুর টাকার মালিক। সে 39 লক্ষ টাকা সে গত বছরই আত্মসাৎ করেছে, এরকম একটি হিসেব আমরা পত্রিকায় দেখেছি। এবং এই যে টাকার ওই মাদ্রাসার একটা মার্কেট আছে উপরে, সেই মার্কেটে প্রচুর পরিমাণ টাকা আসে। সেই যে টাকার ভাগবাটোয়ারা, সেটা প্রশাসনিক লেভেল থেকে শুরু করে স্থানীয় যারা রাজনীতি করেন, সরকারের পৃষ্ঠপোষক যে সব রাজনীতিবিদরা, সরকার দলীয় যারা, আমি বলবো যে তাদেরকে ইনি হাত করেছেন। ফলে সরকার দলীয় সবাই তার হাতে আছে। তিনি কিন্তু আসলে জামাতের রাজনীতি করে এসেছেন। এবং জামাতের রাজনীতি মানে হচ্ছে যে সমস্ত জামাতের লোকজনের কাছে প্রচুর টাকা আছে। এখনো জামাতিদের কাছে যত টাকা আছে তত টাকা এখনো আমার মনে হচ্ছে যে ক্ষমতাসীনদের কাছে এখনো নাই। তাদের ব্যাংক, বিমা, নানাভাবে তারা যেসব টাকা ধরে রেখেছেন, মানে এখনো জমা আছে, সেই টাকা দিয়ে তারা আওয়ামী লীগকে আরো 10 বার কিনতে পারবেন, তাদের যে টাকার পরিমাণ। কিন্তু আমি বলি যে যখন সরকার দলের লোকজন এই জামাতি লোকের সাথে ভিড়ল এবং এই জামাতি লোকের সাথে ভিড়ে তারা যেটা করলো যে প্রশাসনকে হাত করেছে। প্রশাসন কোথায়? প্রশাসনও কিন্তু টাকার কাছেই হাত করেছে। এমন না যে ঢাকা থেকে কেউ তাকে, প্রশাসনকে বলেছে যে তোমরা একে সাপোর্ট করো, আসলে না। স্থানীয় যারা, তারাই কিন্তু পুরো গুটিটা চালিয়েছে। এবং আপনি দেখেন যে ভয়াবহতা, তারা ভেবেছে যে রাষ্ট্রের আসলে দিনের বেলা পোড়ানো, একটা মেয়েকে দিনের বেলা কেরোসিন ঢেলে পোড়ানো, এরকম তো আমরা সিনেমাও দেখি না, হিন্দি সিনেমাও তো এরকম দৃশ্য দেখা পড়ে না। কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে একটাই, সেটা হচ্ছে টাকা এবং দুর্নীতির টাকা। আপনি দেখেন শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি, শিক্ষা ভবন বলেন, প্রত্যেকটি শিক্ষক বলেন, সমস্ত দুর্নীতির, শিক্ষকদের একটা বড় অংশের দুর্নীতি এটার মধ্যে আছে। এবং এই প্রশাসনিক যে দুর্নীতি, প্রশাসনের লোকজন তারা কিন্তু এখন তারা ভয় পাচ্ছেন যে প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন এবং সবগুলোকে গ্রেফতার করা হয়েছে, এটা প্রধানমন্ত্রীর কারণে। অবশ্যই। কিন্তু কেন প্রধানমন্ত্রী এই ছোট্ট একটা এলাকার প্রশাসনকে মানে অর্ডার দিতে যাবেন? এটা তো প্রশাসনের কাজ। তারা দেখবেন এরকম একটা মেয়ে, সে সাপোর্ট চাইতে গিয়েছিল এবং তাকে সাপোর্ট না দিয়ে তাকে আরো হ্যারাসমেন্ট করা হয়েছে এবং তাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আমরা দেখেছি যে এজাহারে বা যারা অভিযুক্ত তাদেরকে ধরা হচ্ছে। আপনি কি মনে করেন না যে প্রশাসনের যদি কোনো দায় থাকে, আজকে মানবাধিকার কমিশন বলেছে যে আগে থেকে ব্যবস্থা নেওয়া হলে মেয়েটার জীবনটা যেত না, অবশ্যই, তাহলে কি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত? অবশ্যই, মানে এর সাথে যারা জড়িত। আপনি যখন সে পুলিশের কাছে গেল, পুলিশ কিন্তু তার যে সে সাক্ষ্য দিচ্ছিল সেটা ভিডিও করেছে এবং মেয়েটা কানতে কানতে যে মানে কথা বলছিল, বলে হাত থেকে, মুখে থেকে হাত সরাও, মানে তাকে যাতে ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এটা কি? এটা তো একটা হ্যারাসমেন্ট, তাকে হ্যারাস করা। এবং এই মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল ওই সংশ্লিষ্ট ওসি, আত্মহত্যার ঘটনা কিনা খতিয়ে দেখা, এরকম একটা কিছু করার চেষ্টা করেছিল। তো এটা যদি স্থানীয়ভাবে তখনই এই শাস্তিটা হতো এবং যে মাদ্রাসা প্রিন্সিপালকে গ্রেফতার করা হলো এবং এর সাথে জড়িত তাদেরকেও যদি ধরা হতো, স্থানীয়ভাবে এটা মেটানো যেত এবং এই মেয়েটা কিন্তু বেঁচে যেত, আজকে এই অবস্থা হতো না। কিন্তু পুলিশ তাদের জন্য কিছু করে না, ওখানকার প্রশাসন তাদের বিরুদ্ধে যায় নাই, তাদেরকে গ্রেফতার করে নাই, মেয়েটি নিরাপত্তা দেয়নি। উল্টো মেয়েটি যখন দিনের আলোতে তাকে পুড়িয়ে মারা হলো, পুলিশ দেখতে পায়নি। তো এটা এই ঘটনাগুলো কি, মানে এগুলো যদি ঠিকঠাক মতো হতো তাহলে তো আজকে এই মেয়েটার জীবন যেত না, আজকে ঢাকায় এসে তাকে মৃত্যুর সাথে লড়তে হতো না। কিছুদিন আগে আরেকটি ঘটনা আলোচিত, একজন ভিকটিম, সে পুলিশের কাছে সহায়তা চেয়েছিল, পুলিশের কনস্টেবল তাকে ধর্ষণ করেছে, আমরা দেখেছি গণমাধ্যমে। ধরেন পুলিশের সর্বোচ্চ শাস্তি আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই তাকে ক্লোজ করা হয়, বিভাগীয় শাস্তি দেয়, যে কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। সেগুলো আসলে এই সরাসরি এই ধরনের অপরাধ করলে তাদেরকে মানে সাধারণ আইনের আওতায় আনা উচিত। সাধারণ মানুষ যেভাবে বিচার হয় তাদেরকে সেই বিচার হওয়া উচিত, বরং আরো কঠোর হওয়া উচিত আসলে, কারণ তারা আইনের রক্ষক, তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
রবিন, একটা কথা বলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি সংক্ষেপে বলেন, একটা কথা বলে যে দোষীদের বিচার নিশ্চিত করলে এই ঘটনা কমবে, আপনি কি মনে করেন শুধু বিচার নিশ্চিত করে এই ঘটনার, এরকম ঘটনার পুনরাবৃত্তি কমানো সম্ভব নাকি আমার আরো তো মনে কোনো? হয় সম্ভব, কারণ আমরা যদি দেখি যে আসলে অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণ হয়েছে এবং হত্যা হয়েছে, এর কোনো বিচার হয়নি, খুব কম মানে বিচার হয়নি। আমরা যদি তনুর কথা বলি, সাগররুনির কথা বলি, সাগররুনির কথা বলি, যে ঘটনাগুলো একের পর এক হয়েছে সেগুলোর বিচার হয়নি। এই যে বিচারহীনতা একটা এইরকম পর্যায়ের, যে সামাজিক পর্যায়ে ছোট ছোট যে বিচার এবং এই সব যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার যে বিচার হয়নি, এই যে বিচার না হওয়া, এটা কিন্তু অন্যদেরকে উদ্বুদ্ধ করে। এই যে বিচার না হওয়ার কারণে কিন্তু প্রশাসন মনে করে যে সে টাকা দিয়ে এটাকে মিটিয়ে নিতে পারে, স্থানীয় লোকজন মনে করে যে হ্যাঁ টাকার কাছে সব কিছু। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের ডেডলাইন ঢাকা, দেখা হবে আগামী শুক্রবার এই সময়ে। শুভরাত্রি।